এই মুহূর্তে যারা ইমেল করেন আমাকে, সেরকম একটা ইমেল আমার কাছে রয়েছে, যে ইমেলটি আমি পড়তে চাচ্ছি, এবং আমাকে এসএমএস করেছেন, ইমেলটি করেছেন, হাই, আই এম জুলকার মামুন ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসনার। আমার জীবনের কিছু চরম অভিজ্ঞতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার জীবনের এবং তিনি বলেছেন আমি বর্তমানে চিটাগং এর লালখান বাজারে থাকি। যখন আমরা প্রথম এই জায়গায় আসি তখন আমাদের এই জায়গাটি ছিল খুবই নোংরা, প্রচুর ময়লা ছিল, এবং তিনি যেটা বলছেন সেটা কোমর সমান ঘাস ছিল এখানে। বলা চলে যে পুরো এলাকাটা একটা ডাস্টবিন। কোনো ঘর না থাকার কারণে আশেপাশের বিল্ডিং থেকে আমাদের জায়গাটাতে ময়লা ফেলা হতো। তো আমরা এখানে আসার পর সবকিছু পরিষ্কার করে জায়গাটাতে বাড়ি বানাই। একটা কথা বলে রাখা ভালো, আশেপাশের অনেক জন বলতো যে 1971-এ যুদ্ধের সময় নাকি পাক হানাদাররা এই জায়গায় মানুষ মেরে গণকবর করে রাখতো আর কি। যদিও বাড়ি তোলার সময় কিছুই পাওয়া যায়নি। যখন আমরা লালখান বাজারে আসি তখন আমি ক্লাস 5-এর স্টুডেন্ট। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেলে আমি ও আমার আম্মা বসেছিলাম। কারেন্ট না থাকার কারণে মোমবাতির আলোতে আশেপাশে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না। সন্ধ্যায় মাগরিবের আজান দিচ্ছিল, তখন আমি দেখি আমাদের উঠান দিয়ে খুবই উজ্জ্বল সাদা রঙের একটা শ্যাডো পূর্ব দক্ষিণ সাইড হতে উত্তর পশ্চিম সাইডে চলে যাচ্ছিল। আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম ক্লিয়ার দেখতে পেলাম, এবং আমার থেকে 5-6 হাত দূরে ছিল সেই জিনিসটা। আর যেহেতু সব দিকে বাউন্ডারি ওয়াল ছিল, বাহিরের মানুষ আসার প্রশ্নই আসে না। যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি, শুধু দেখলাম একটা লাশকে যদি কাফনের কাপড় পরালে যেমন লাগবে ঠিক তেমন ছিল। আর পা মাটিতে টাচ করা সত্ত্বেও দেখছিলাম যে ওইটা ভেসে ভেসে যাচ্ছে, মানে পা মাটিতে ছিল বাট মনে হচ্ছিল যে ভেসে ভেসে মনে হয় যাচ্ছে। ঘোর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল সাদা রঙের শ্যাডো ক্লিয়ার দেখতে পেলাম। ওইটা এত আস্তে যাচ্ছিল যে আমার চোখের সামনে প্রায় 3-4 সেকেন্ড ছিল। চিৎকার করে আম্মাকে বললাম, এটা কি দেখো আম্মা। অবশ্য ততক্ষণে তিনি আর সেটা দেখতে পাননি, বাট বুঝতে পেরেছিলেন, কিন্তু আমাকে কিছু বলেননি। তুই ভুল দেখেছিস। বুঝতে পারলাম না ভালো জিনিস দেখলাম নাকি খারাপ জিনিস দেখলাম। আম্মা অবশ্য পরে বলেছে, তখন যদি বলতো আমি আরো বেশি ভয় পেতাম। আমাদের জায়গাটা খারাপ কিছু একটা আছে তা প্রথম বুঝে উঠতে পারেন আমার আম্মা। উনি যখন খাটে ঘুমাতে যেত মাঝে মাঝে নাকি খাট নিচ থেকেই জোরে জোরে কেঁপে উঠত। প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারতেন। আমার বড় ভাইয়াও মেজো ভাইয়া কেউ রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মাথায় টোকা দিয়ে ডিস্টার্ব করত কেউ। কিন্তু যখন আমাদের বাসায় মেহমান আসতো তাদের অবশ্যই ডিস্টার্ব করা হতো, মানে এটা মাস্ট ছিল, যখন কোনো মেহমান বাসায় আসবে তখন তাদের ডিস্টার্ব করা। যেমন একদিন আমার ছোট খালা বেড়াতে আসলো, তিনি যখন দুপুরের দিকে ঘুমাতে গেলেন হঠাৎ করে খাট কেঁপে উঠল। আর এক খালা রাতে ঘুমানোর সময় মাঝরাতে মুখের ওপর বালি ফেলেছিল কেউ। আমার এক দুলাভাই বেড়াতে আসলেন, রাতে তার গায়ের ওপর টেবিল ফ্যান ফেলে দিতে চাইল কেউ একজন। আবার একদিন আমার খালাতো বোনকে এমন জোরে থাপ্পড় মারল যে সে মাঝ রাতে জোরে জোরে কাঁদতে লাগলো। যখন আমরা উঠলাম তখন সে শুধু বলল যে কালো একটা শ্যাডো, দেখতে অনেক লম্বা, মনে হচ্ছে গায়ে কালো লম্বা লোম আছে, ওইটা তাকে থাপ্পড় মেরে গেল এবং তার গলা টিপে ধরতে চেয়েছিল। এই ধরনের ছোট ছোট অনেক ডিস্টারবেন্স ছিল বাসায়। তবে যে বড় দুটি প্রবলেম আছে তার একটি এখন বলছি। আমাকে একবারই ডিস্টার্ব করছিল, মেবি 2000 বা 2001-এর ঘটনা। আমি তখন 9-10-এর স্টুডেন্ট হব। তো সেটা ছিল স্মরণীয় একটা ঘটনা। রাত তখন প্রায় 3টা বাজে।
আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কানের পাশে ঘুঁ ঘুঁ শব্দ শুনতে পেলাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। কয়েকটা শব্দ শোনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি চোখ খুলিনি। 2-3 সেকেন্ড পর আমি যখন চোখ খুললাম দেখি আমার ফেস থেকে 6-7 ইঞ্চি ওপরে একটা বিরাট বড় মাথা। হালকা আলোতে দেখতে পেলাম ওইটা শুধু একটা মাথা, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মাথা। দেখতে পুরো বানরের মতো, কোনো বডি নাই, আর মাথাটা অনেক বড়। মানুষের 4টা মাথা এক করলে যত বড় হবে ঠিক তত বড় ছিল। চোখগুলো দেখতে লাল, আগুনের আগুন জ্বলছিল মনে হচ্ছিল। 2টি বড় বড় দাঁত এবং ওপরের চোয়ালে ওই মাথাটা এত বড় হাঁ করল যে আমার পুরো মাথা তার মুখ দিয়ে ঢুকে যাবে এরকম মনে হচ্ছিল। আমি ততক্ষণে বুঝতে পারিনি, তাই ভয়ও পাইনি। ভাবছি আমার মেজো ভাইয়াকে হয়তো বোবা ধরেছে আর সে আমার গায়ের ওপর পড়েছে। আমার পুরো শরীর আর একটু শক্তি নেই এবং আমি নড়তে পারছিলাম না। এইভাবে 2-3 সেকেন্ড যখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, দেখলাম ওই মাথাটা আস্তে আস্তে জাস্ট ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আমি শক্তি ফিরে পেলাম এবং আমি ফিল করলাম যে ওই খারাপ জিনিসটা আমার বাম হাতটাও চেপে ধরেছিল। ওইটা ইনভিজিবল হওয়ার পর আমার পূর্ণ সেন্স ফিরে আসে এবং বাম হাতে ব্যথা অনুভব করি, কিন্তু তখন বুঝিনি। যখনই বাম দিকে ফিরে দেখি যে আমার মেজো ভাইয়া অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, তখনই সাথে সাথে আমার পুরো শরীর ঘেমে উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হয়েছে। সাথে সাথে কাঁথা গায়ে শুয়ে রইলাম আর দোয়া পড়ছিলাম। পরে যখন ফজরের আজান দিল তারপর ঘুমিয়ে পড়লাম আর কি, এবং সকালে উঠে সবাইকে ঘটনাটা খুলে বললাম। আর নিজ থেকে কেন জানি মনে হলো যে ওই খারাপ জিনিসটা আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল। কিন্তু অতক্ষণ আমি যখন এক দৃষ্টি তাকিয়ে রইলাম, হয়তো আমার চাওয়া দেখে সে হয়তো উল্টো ভয় পেয়েছিল বা এরকম কিছু একটা মনে হয়েছিল তার। বাট পরে আর কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। তার এরকম আরো অনেক ঘটনা আছে। সো আমরা এখন আরো একটা ঘটনায় যাব। আমাদের যে সমস্ত গেস্ট রয়েছেন তার মধ্যে প্রথম যে ঘটনাগুলো সেগুলো চিটাগংয়ের, এবং এরপরে দুটো ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সো আমাদের প্রথম গেস্ট, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, দিস ইজ শাওন, আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাং, ঢাকায় পড়াশোনা করি। আচ্ছা, চিটাগংয়ের কোথায়? চিটাং দাউনবাজার। ওকে। সো আমি চিটাগংয়ে গিয়েছি, কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা। নিশ্চয়ই চিটাগংয়ের সবাই বুঝতে পারছেন জায়গাটা, তাই না? ওকে। সো ঘটনা যেগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কি চিটাগংয়ে ঘটেছিল? ফার্স্ট যেটা কাহিনী বলতে যাচ্ছি ওটা ঢাকায় হোস্টেলে। আর সেকেন্ড যেটা বলবেন সেটা সেটা আমার গ্রামের বাড়ি চিটাগাংয়ে। চিটাগংয়ের কোন জায়গায়? সেটা নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি বলেন? ফার্স্টে কি ঢাকার ঘটনা শুনবো না ফার্স্টে চিটাগংয়ের ঘটনা শুনবো? ফার্স্টে চিটাগাংটা দিই। ওকে। সো আপনি যেহেতু চিটাগংয়ের ঘটনাটা আমরা আগে শুনি। ওকে প্লিজ। সেটা ক্লাস 5-এ পড়ি তখন। ক্লাস 5-এ পড়া বর্ষাকালীন সময় কাহিনী, এরকম সময়। ওকে। তখন আমার মামার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি হলে 1-1.5 কিলোমিটার দূর। তো দুটো রাস্তা, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। তো আমি কখনো পাকা রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম না, যদি আসা যাওয়া করতাম কাঁচা রাস্তাটা দিয়ে আসা। শর্টকাট হতো? শর্টকাট না, একই। আমি ওটা দিয়ে আসা যাওয়া করতে পছন্দ করতাম। তো আগে ওই সময় আসতেছিলাম, তো ওখানে আমাদের বাড়ির সামনে, একদম বাবার বাড়ির সামনে দিয়ে একটা খাল বয়ে গেছে। তো কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক, পিচ দুইটা পড়বেই। পাকা রাস্তার উপর পাকা পিচ, কাঁচা রাস্তার উপর বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোর আরো কিছুটা সামনে একটা বুদ্ধিস্টদের গ্রেভিয়ার্ড, সাথে হিন্দুরা হয়তো বললে চিনবেন, সাবগোলা টাইপস। এটা জাস্ট একটা বৃক্ষকে মা হিসেবে পূজা দেওয়া হয়। ওকে। তো ওই জায়গাটাই যখন ওই বটগাছ তলায় আসলাম, তখন হঠাৎ করে ভয় লেগে উঠছে। আমি এতদিন যাবত আসা যাওয়া করতেছি ওই জায়গাটা দিয়ে, কখন আমার ভয় লাগে না। ওকে। ওই দিন হঠাৎ করে ভয় লেগে উঠছে। দেন ভয় লাগতেছে, মন চাইতেছিল যে
পিছনে ফিরে আমি আমার মামার বাড়ির দিকে ব্যাগ দিই, বাট মামার বাড়ি দিয়ে ব্যাগ না দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসার জন্য বেশি ইয়া করতেছিলাম। মনের জোরে অনেকটা মনের জোরে আমি বাবার বাড়ির দিকে আবার রওনা দিই। দেন যেতে যেতে বাসার সাঁকোর কাছে যাই, বাসার সাঁকোতে উঠি। মোটামুটি মিডল পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো কিছুই হয় নাই, মানে নর্মালি ভয়টাই পাচ্ছে। মিডলে যাওয়ার পর হঠাৎ বাসার সাঁকো অস্বাভাবিক রকম, প্রচুর অস্বাভাবিক রকম, মানে একটা খালের নিচে অনেক সময় ভূমিকম্প বয়ে যায় এই টাইপের, যা অনেক জোরে নাড়াচাড়া করে, যে মানে বাসার সাঁকোটাই পার হইতে পারবো না এই অবস্থা। যে ওই বয়সে একটা ছেলে ওই বাসার সাঁকো পার করতে বেশি 5 মিনিট লাগে, বেশি হলে। ওই বাসার সাঁকো ওই মিডল পর্যায়ে থেকে আমার থেকে পার হইতে লাগছে আধা ঘন্টা। আধা ঘন্টা লাগার পর দেন তাও আমি পার হলাম, কোনো মতে পার হয়েছি। পার হওয়ার পর তখন অবভিয়াসলি বর্ষাকাল, তারপরে তো বিলের পর রাস্তার পর যেন আমাদের বাড়ি। বিলের মধ্যে পানি জমে আছে গোড়ালির কিছুটা উপর, তো পানি দিয়ে হেঁটে যাচ্ছি। সেভারাল টাইম আমার পাশে বা আমার পিছনে কেউ একজন পানির উপর হাঁটলে ছপ একটা আওয়াজ হবে, আমার নিজের পায়ের আওয়াজও শুনবো আমি, আমার পিছনে কেউ একজন হাঁটতেছে ওর পায়ের আওয়াজ আমি শুনবো, স্বাভাবিক। তো ওই সময় ওটা তো ফাঁকা জায়গা দেখা যায় মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে হাঁটতাছি, আমার ছপছপ আওয়াজের সাথে আরেকটা ছপছপের আওয়াজ আমি শুনতেছি, এবং আপনার মনে হচ্ছে যে পেছনে কেউ একজন হাঁটছে। আচ্ছা, আমি বারবার পিছনে থাকাচ্ছি, কেউ নাই। দেন বাড়ির রাস্তার দিকে যাওয়ার সময় একটা হিন্দুদের পারিবারিক গ্র্যাভিয়েট, নতুন কবর এটা। তো ওদের নতুন কবর পুরনো শেষ হলে বোধহয় 1 সপ্তাহ না কয়েকদিন পর ওটা বেড়া দেওয়া হয়। আচ্ছা, 4টা বাঁশ খুঁটি হিসেবে বেড়া দেওয়া হয়। তো একটা নতুন কবর, তো নতুন কবরের ওই মানে বাঁশ দেওয়া আর কি, বাঁশ আর বেড়া দেওয়া। তো তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। তো 4 বাঁশের উপর 4টা মোমবাতি বসানো। আচ্ছা, 4টা মোমবাতি বসানো। এত বৃষ্টির মধ্যেও ওই মোমবাতির উপর পানি পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। যত বৃষ্টির ফোঁটা পড়ে তত ঘন ঘন করে ধরে ওঠে, আরো নিচ্ছে না, বৃষ্টির মধ্যে মোমবাতি গুলো জ্বলেছিল। আচ্ছা, ও দেখে আমি ভয়ে দৌড় দিই, সাথে আমার পায়ের আওয়াজ বেড়ে গেছে, পিছনে ছপছপানি আওয়াজ বেড়ে গেছে। দেন কোন রকম রাস্তায় উঠে রাস্তা দিয়েও দৌড়াচ্ছি, ঠিক একই আমার পিছনে ধূপ কে একজন দৌড়াচ্ছে, এটা বুঝতে পারতেছি। আমি বারবার পিছনে থাকাচ্ছি, বাট কেউ নাই। ঠিক আছে, দেন দৌড়ে আমি আমাদের বাউন্ডারির ভিতরে এসে বাড়িতে চলে আসি। দৌড়ে বাড়িতে চলে আসি। দেন স্বাভাবিক হিসেবে মেনে নিতাম যদি ওই সময় আমি আর কিছু না শুনতাম। ঠিক আছে, আমাদের পারিবারিক পুকুর আছে, ওটা প্রায় রাস্তার পাশেই, রাস্তা থেকে দেখা যায়। আচ্ছা, তো আমার সেজ চাচি পুকুরের ঘাটেই ছিল, পুকুর ঘাট থেকে আসছে, এসে দেখে আমি বাড়িতে আসছি। শান্ত, তুই আসছোস? বলতে হ্যাঁ আসছি। তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। হঠাৎ করে জিজ্ঞেস করলো তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। তখন আপনার কেমন? এটা আমার মনে তো পুরো ধাক্কা খাওয়ার মতো একটা অবস্থা, যে আমি উনাকে কিছুতেই বলতে পারতেছি না যে মানে আমি অ্যাকচুয়ালি পিছনে কাউকে দেখি নাই, আমি ভয়েই দৌড়াইছিলাম। আপনি ভয়ে দৌড়িয়েছিলেন এবং আপনার তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ করে আসছে। প্রথমে যখন হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ শব্দ করে হাঁটছে, কিন্তু আপনি বারবার করে চেক করার জন্য পেছনে তাকিয়েছেন এবং কাউকে দেখতে পাননি। এবং যখন আপনার সেজু চাচি বললেন, তখন ব্যাপারটা হলো এরকম যে আসলে পেছনে কেউ একজন ছিল যাকে ঠিক আপনি দেখতে পাননি, একটা মেয়ে যাকে আপনার সেজু চাচি দেখেছেন। তখন কেমন লেগেছে? তখন ওঠা তো মানে ভয়েরই, আর তখন ক্লাস 5-এ। মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত, মানে এই ধরনের ঘটনা খুব কম শুনেছি আসলে, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে যে পেছনে একজন থাকবে, মানে আপনি দেখেন নাই কিন্তু অন্য কেউ একজন দেখছে। এবং আপনার দ্বিতীয় যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে ঢাকায়, তাই না? ঢাকায় আপনি একটা হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং সেইখানে এই ঘটনা ঘটেছে। এটা কতদিন আগে ঘটনা? এটা ডিসেম্বর মাসে 2010।
2010, ওকে। সো তখন মানে কি হবে, রাত না দিন? রাত্রি। ওকে, শুনি তাহলে আমরা ঘটনাটা। আমরা হোস্টেল থেকে যারা পড়াশোনা করি, প্রত্যেকটা হোস্টেলেই রাতের বেলা মানে ফ্রি, রাতের বেলা পড়াশোনার পর ফ্রি থাকলে ছেলেরা কাঠ খেলে। তো ওই দিনও আরেক ফ্রেন্ডের রুমে কাঠ খেলতে যায় আর কি। তার আগে বলতে, আমার হোস্টেলে আমার রুমটা 3 জনের, আমার রুমমেট 2 জন বাড়িতে ছিল। আমি ওই দিন হোস্টেলে একলাই ছিলাম। ওকে। তো কাঠ খেলতে খেলতে 2:30 বেজে গেল। 2:30 বাজার পর আমি রুমে আসছি। রুমে এসে শুতে শুতে 3টা বেজে গেছে। দেন শোয়ার পর আমার রাতের বেলা আমি সাধারণত ঘুমাই না, জাগায় থাকি। তো ওই দিনও রাতের বেলা এসে ঘুমানো ট্রাই করতেছি, বলতে গেলে চোখ বন্ধ করে আছি। তো যাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পর চোখ বন্ধ করে 10-15 মিনিট পর শুনতেছি আমার রুমে একসাথে অনেকজন মিলে কথা বলে, জাস্ট লাইক একটা সবাই গেলে যারা মানে একসাথে অনেকজন যেরকম করে কথা বলে এই টাইপের। আচ্ছা, মানে অনেক মানুষ। ওকে। ওই আওয়াজ চাপাই আমি আমার মার কণ্ঠ শুনতে পাচ্ছি। আচ্ছা। আমার মা যদি এখন শুনে থাকেন তো বলতে পারো, আমি মাকে একদম পরের দিন সকালবেলায় ফোন করছিলাম। আচ্ছা, কাহিনী। ওকে। তো যারা মানে সাধারণত বিভিন্ন ঘটনা শুনে মনে করেন যে অনেকে হয়তো মানে কি বলবো, যে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে, তাদের জন্য বললাম যে হ্যাঁ, তার মা ওই ঘটনাটা জানে। তারপর আমরা ঘটনায় চলে যাই প্লিজ। তারপর একসাথে অনেকজন মানুষের গলার আওয়াজ, দেন ওই আওয়াজ চাপাই মার আওয়াজ শুনতেছি যে সাউন্ড ওট। ঠিক আছে, মানে মা ডাকার চেষ্টা করতেছে, আমাকে জাগাবার চেষ্টা করতেছে, বাট আমি চোখ বন্ধ করে আছি কিন্তু সম্পূর্ণ সজাগ। আচ্ছা। 2টা কথা আপনাকে মেবি আমি ইমেলে পাঠিয়েছিলাম। আমার লাইফে কোনো সময় আমি হ্যালুসিনেশনে ভুগিনি, কখনো বোবাইও ধরেনি। আচ্ছা, কখনো বোবাই ধরে নাই। এই ধরনের ঘটনা ওইটাই প্রথম, মানে এরকম রাতের বেলায়। তো হঠাৎ করে মা ডাকার আওয়াজের হবে 5-6 মিনিট পর দেন আমি জাস্ট ফিল করতেছি আমার পা কে একজন খুব জোরে চেপে ধরছে। ওকে। পায়ের একদম নিচের অংশে, গোড়ালির কিছুটা উপর, দেন আরেকটু উপর চেপে ধরছে। তো আমি চোখ আলতো ভাবে খুলছি, পুরোপুরি খুলিনি, ভয় লাগতেছে। আচ্ছা। যখন আমার হাঁটুর উপর হাত দিয়ে চেপে ধরছে, তখন আমি সাথে সাথে চোখ খুলে উঠে বসি। উঠে বসার পর দেখি আমার হাঁটু দুইটা সাদা হাতের জাস্ট গোড়ালি থেকে, কনুই থেকে 2টা হাত আমাকে চেপে ধরে আছে। আমি উঠে বসার সাথে সাথে হাত 2টা ডিসঅ্যাপিয়ার হয় চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়। ওকে। তো আমি তো মানে ভয় ওঠা, মানে জানি না এই টাইপের কেউ যদি পড়ে থাকে ওই বলতে পারবে যে আসলে ইনসিডেন্টটা কিরকম ছিল, ওই মুহূর্তটা আসলে কি। ওই মুহূর্তটা অনেক ভয়। আপনি যখন ঘুম ভেঙে হঠাৎ করে জেগে উঠে দেখেন যে আপনার গোড়ালি চেপে আছে 2টা হাত, তারপরে সেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, তাহলে যথেষ্ট ভয় লাগারই কথা। এবং এই ঘটনাকে আপনি বাসায় তো পরের দিনই ফোন করে জানিয়েছিলেন। পরে আপনি কারো সাহায্য নেননি বা কারোর সাথে কথা বলেননি? মানে পরে যদি আর এই সমস্যা আবারও কি ঘুরে আসছিল নাকি আপনি কারো সাহায্য নিয়েছিলেন? আমি অ্যাকচুয়ালি কারো সাহায্য নিই, কজ ছোটবেলা থেকে আমার সাথে এই টাইপের অনেক কাহিনী হয়ে আসছে। ইভেন আমি 3.5 বছর বয়সে একবার পানিতে পড়ে গেছিলাম। তো আমি লাইফে 12 ইয়ার্স পচেছি। আচ্ছা, 12 বছর। সো এরকম ঘটনা আপনার সাথে অহরহই ঘটে থাকে, বাট এই যে বোবা টোবা বা এরকম ধরনের ঘটনা কোনোদিন কখনো হয় নাই। ওকে, সো একটু কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সাগর চাকমা। আমার নাম রাঙ্গামাটি থেকে আমার হোম টাউন। আপনি রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন? রাঙ্গামাটি এটা হসপিটাল রোড। হসপিটাল রোডে থাকেন। ওকে, সো আপনি বলছিলেন যে আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে আপনার একটু আগে সাউন্ড যে ঘটনাটা বললো, একই টাইপের ঘটনা আপনাদের ওইখানে আরো ঘটেছে। জি। কিরকম হয়েছিল সেটা? আমরা 3 জনে একসাথে থাকি, মানে 3 জনে আমরা রুমমেট। তো ফার্স্ট মানে শাওনের আগে মানে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে শ্রমিকের সাথে। তো ঘটনা এরকম যে শ্রমিক ওই দিন ঘুমাচ্ছিল, মানে প্রায় একই টাইমে আমরা ঘুমাই সবাই একসাথে, কিন্তু ওই দিন সম্ভবত সাউন্ড ছিল না, মানে আমরা শুধু জাস্ট 2 জন ছিলাম। তো শ্রমিক মানে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে
একটা লম্বা একটা মানুষ, মানে মানে লোমটম সহ, মানে অনেক লম্বা, মানে প্রায় দেয়ালের উপরে, দেয়ালের কাছাকাছি এরকম। তো সে মানে একটা কাঁচি টাইপের একটা ইয়ে নিয়ে ওর পায়ের দিকে কাটতেছে, মানে প্রায় মানে ঘা করার জন্য মানে ডাক দিতেছে, কিন্তু ও জাস্ট কিন্তু ফিল করতে পারতেছে না, মানে ও ঘুমের ঘরে মানে জাস্ট এটা ইয়ে করতেছে। তো পরের দিকে সকালবেলা যখন ও ঘুমের থেকে উঠছে, তো সে দেখে যে মানে তার পায়ের ওখানে মানে দাগের চিহ্ন ঠিকই রয়ে গেছে, এবং একদম মানে সকালবেলায় উঠেও দাগ দেখতে পেয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছিলেন সেটা, যেটা সে রাত্রেবেলায় একা এক্সপেরিয়েন্স করেছে সেটা সকালবেলাতেও ছিল। জি, তারপর সকালবেলা আমাদের মানে সে বললো। আর এরপরে শাওনের সাথে যেভাবে এটা হয়ে মানে সেম আমার সাথে মানে এই ধরনের আমি শ্যাডোটা আমি দেখছি। আচ্ছা, সেম জিনিস আপনার সাথেও হয়েছে। আর এমনিতে রাঙামাটিতে কোনো ঘটনা ঘটে না? রাঙামাটিতে তো মনে হয় অহরহ ঘটনা ঘটে। হ্যাঁ, রাঙামাটিতে এই ধরনের অহরহ ঘটে। সেম হলো আমার কাজিনের ওর মানে একটা ওর কি বলবো মানে ভাগ্নে মানে ছোট কালে মানে একটা অসুখে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে খুব আদর করতো ওই বাচ্চাটাকে, খুব আদর করা হতো ফ্যামিলির মধ্যে, ও খুব আদরের ছিল। তো হঠাৎ মানে এভাবে চলে যাওয়াটা মানে কেউ মেনে নিতে পারে না, সবার মনেই ছিল। আর আমাদের মানে বৌদ্ধ ধর্মে আছে যে আমাদের 7 দিন পরে মানে পরে তারপর কি বলে মানে এটাকে বলা হয়, আমরা বলে মানে এটা 7 দিন অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের যাতে। তো মানে ধর্মীয় অনুষ্ঠান করা হয় মানে ওই দিনে মানে কিন্তু এই 7 দিনের মধ্যে মানে ওর সাথে যা ঘটছে মানে তা মানে করতেছে যে বাচ্চাটা মানে ওর সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়তো, মানে দেখতে পেত আর কি। সে দেখতে পেত। সেটা শুধু উনি দেখতে পেতেন নাকি আরো অনেকে দেখতে পেত? ওর ফ্যামিলির মধ্যে সবাই দেখতে পেত, মানে ওরা সবার সাথে মানে করতো বাচ্চাটা। তারপর বাড়ির পাশে এসে মানে কান্নাকাটি করতো যে এই সেই মানে বিভিন্ন ধরনের ভাবে বলতো যে হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি করো, নাহলে তোমাদের করতে দেবো না, মানে তাড়াতাড়ি আমাকে করো, উদ্ধার করো, আমি আবার ফ্যামিলিতে আসতে চাই এই ধরনের। তারপর স্বপ্নেও মানে এই ধরনের করতেছে, মানে স্বপ্নের মধ্যেও মানে এই ধরনের দেখাইতো। তো তখন মানে থালা বাসন নাড়ানাড়ি করতো। আর আমার মামা মানে কাজিন মা সবাই এটা ফিল করছে, এবং এটা মানে ওই বাড়ির সবাই একসাথে এক্সপেরিয়েন্স করছে। আচ্ছা, এমনি আপনি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলেন রাঙামাটি অঞ্চলে, তো ব্ল্যাক ম্যাজিকে আপনি একটা কথা বলছেন বৈদ্য, তো বৈদ্যদের কি ধরনের ক্ষমতা থাকে বা এরকম আপনি বলছেন আপনার বাবা একবার এক্সপেরিয়েন্স করেছিলেন, ঘটনাটা একটু বলবেন? যদিও মানে ঠিক অতটা ভয়ের না, কিন্তু আসলে যে মানে এরকম প্যারানরমাল কোনো ঘটনা ঘটে এবং কেউ যে কিছু বিশেষ শক্তি রাখে, এই ব্যাপারগুলো সেই মানে অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন, তো বৈদ্য ব্যাপারটা কি একটু বলবেন? হ্যাঁ, আমার বাবা মানে বয়সে মানে তরুণ বয়সে মানে এই ধরনের বিশ্বাসই করতেন না। মানে উনি যখন কলেজে পড়তেন, তো তিনি মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে বলতেন যে বৈদ্য মানে এই ধরনের উনি কিভাবে একজন মানুষ কিভাবে ভালো করতে পারতেন, ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি কিভাবে এই ধরনের মানে উনি বিলিফ চিকিৎসা করেন, চিকিৎসা করেন বিভিন্ন ধরনের মানে রোগের চিকিৎসা, আর বিভিন্ন ধরনের মানে মন্ত্রের মাধ্যমে সবকিছু করে। তো একদিন বাবা মানে বাবার ফ্রেন্ড সহ তারা 3 জন, আর বাবা মানে একটা মানে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তো মানে পাশের দিকে মানে উনি মানে এক বৈদ্য ওনাকে দেখার পরে মানে বাবার একটা ঠাট্টা করার জন্য মানে ওনাকে কিছু একটা বলতেছিলেন। তো উনি মানে বললেন যে হ্যাঁ তোমরা তো বিশ্বাস করতেছো না, এসে আচ্ছা বাবা আমি তোমাদের এই ধরনের নিয়ে করতে চাই না, তবুও বাবারা মানে ওনাকে করতেছিলেন। আচ্ছা ঠিক আছে তোমরা বসো। তো বাবা সহ ওনার 3 জনকে ওনার গামছাটা নিয়ে জাস্ট মানে 4 জনকে 4 বার দেওয়া হয়েছে। 4 বারে যাওয়ার পরে যে বাবারা তোমরা একটু দয়া করে একটু উঠো। যখন করতে গেছে তখন ওনারা উঠতে পারে নাই, মানে বেঞ্চটা ওনাদের সাথে শরীরের সাথে করেছিল, বেঞ্চ থেকে কোনোভাবে উঠতে পারছিলেন না ওনারা, কোনোভাবেই না। তো ওনারা যখন মানে অনেক করার পর উঠতে পারতেছেন, মাফ টাফ চাওয়ার পরে তারপর উনি 4 জনকে পানি খাওয়াই দিছিলেন। পানি খাওয়ানোর পরে তারপর বাবারা ওইখান থেকে উঠতে পারছিল। এবং আপনি একবার বলছিলেন যে একটা বোতল কারো পেছনে পেছনে গড়িয়ে আসে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, যে কি ঘটনা ছিল যেন ওটা ছিল আমার মামার মানে ফার্স্ট যিনি মানে আমার ফার্স্ট উনি মামা মারা গেছিল আমার। ওনার মানে
ওই মানে ওই গ্রামের বাড়ি গ্রামের সাইড যেহেতু মানে তখন আমাদের জায়গাটার নাম বলতে পারবেন? বন্দুক ভাঙা বলা হয়। আচ্ছা, বন্দুক ভাঙা বলা হয়, মানে আমাদের গ্রামের বাড়ি ওই রাঙামাটি সাইডে। তো ওখানে আমার মানে ছোটকালে খুব ছিলেন, একটু চঞ্চল ছিলেন। আর আমার দাদার শখ ছিল যে মানে একটা ছেলে হবে, হবে, কিন্তু ওই উল্টাটা হয়ে গেছে। 7 বোন 1 ভাই, উল্টা। তো হুট করে মানে এখন মামা ফার্স্ট যেহেতু হয়েছেন, অনেক খুশি ছিলেন সবাই, মানে অনেকে। তো আমার মামা যখন মানে ছোট, মানে খেলাধুলা করতে গেছে সকালের দিকে, খেলাধুলা করে এখন মানে দুপুরে দিয়ে খেয়ে দিয়ে আবার খেলতে গেছে, বিকাল দিকে এখন আসছে। তো এখন এই আসছে যে গ্রামে একটা প্রচলিত আছে যে মানে ওইখান দিয়ে মানে গ্রামের মধ্যে একটা শব্দ শোনা যেত, মানে সরার করে একটা মানে শব্দ, মানে বোঝা যেত যে মানে কিছু একটা যাইতেছে, মানে কেউ যাইতেছে। তো বলতো যে মানে ওইটা একটা অশুভ আত্মা, এই ধরনের কিছু, যে বিকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা নিয়ম নাই, ভালো না। আর বলা হয়েছিল যে তুমি ওই দিক দিয়ে কোনদিন আসবে না। ওইটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, মানে খেলাধুলা করার পর বাসা ওই দিক দিয়ে আসা কিন্তু শর্টকাট রাস্তা, মানে ঘোরা মানে একটু দূরত্ব একটু বেশি। তো মামা ওই দিক দিয়ে মানে ওই দিন মানে বেশি হয়ে গেছিল, সেই জন্য মানে শর্টকাট রাস্তা দিয়ে, ছোট মানুষ মানে উনি এত করেন না। তো উনি আসতেছিলেন, তো আসার সময় উনি উপলব্ধি করলেন যে মানে পিছন দিক দিয়ে বোতল একটা কাঁচের শিশি অনেক পিছন দিয়ে আসতেছে। আর ওই সরার শব্দ মানে গড়ানোর শব্দ আর সরার শব্দ মানে একটা অন্য টাইপের। আর পিছন দিয়ে মনে হতেছিল কেউ একজন ওনার পিছনে আসতেছে। তো উনি পিছন দিকে ফিরলে শুধু বোতলটাই দেখতে পেতেন, বোতলটা মানে স্থির, কিন্তু ওনার স্টেপের সাথে সাথে বোতলটাও জায়গা স্থান পরিবর্তন করা শুরু করছে। এখন এভাবে করার পর উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলেন। তারপর উনি কোনো মতে দৌড়া বাসায় গিয়ে বাসায় যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলেন এই নিয়ে। তারপর ওনার জ্বর, মানে ওইখান থেকে ওনার জ্বর, প্রচুর পরিমাণে জ্বর। ওই জ্বর তো কোনোভাবে সম্ভব মানে আরই হইল না, কোনো বৈদ্য অথবা, আর তখন ছিল গ্রাম সাইডে যে এমন ডাক্তার ওই ধরনের ছিল না তখন, মানে বৈদ্যরাই সবকিছু করতেন, কোনো বৈদ্যই ঠিক করতে পারেন। পরে এই নিয়েই মানে উনি পরে দিয়ে আর বাঁচানো সম্ভব হয় না, আমাদের সঙ্গে আমি বলেছিলাম দুটো অ্যাক্সিডেন্টের ঘটনা শোনাবো, এবং আরো একজন আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে চলে যাচ্ছি। এবং আপনার নামটা বলবেন একটু? জি, আমার নাম হিমেল। হিমেল, কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি। ওকে, সো হিমেল, আপনি এবং আপনার ফ্রেন্ড, কয়জন ফ্রেন্ড ছিলেন আপনারা? আমরা ওই দিন আমি সহ 5 জন ফ্রেন্ড ছিলাম। 5 জন ফ্রেন্ড ছিলেন এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা। এবং আরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, যেহেতু আপনাদের সঙ্গে আরেকজন ফ্রেন্ড আছেন, আমি তাকে আরেকটু পরে আনতে চাচ্ছি। উনি একদম সরাসরি হসপিটাল থেকে এসেছেন, রাইট? জি, হসপিটাল থেকে এখানে এসেছেন এবং রিলিজ পেতে মনে হয় বেশ সমস্যা হচ্ছিল। সো তারপরে উনি এখানে এসেছেন এন্ড তিনিও আপনাদের ঘটনা শোনাবেন। সো স্টে টিউন। আগে আমি আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা 28শে জুন, গত মাসের 28 তারিখে ঘটে। তো ওই দিন আমি দুপুরের দিকে উত্তরায় থাকি আমি, সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা 5 ফ্রেন্ড মিলে, আমি গাড়ি সহ, আমি গাড়ি ড্রাইভ করছিলাম, ধানমন্ডি গেলাম। ধানমন্ডি ওখানে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা সবাই একসাথে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আবার আমাদের আরো কিছু ফ্রেন্ড সহ আমরা বাড়িধারা ডিওএইচএস আসলাম। ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে রাত 8টা-9টা বেজে গেছে। আচ্ছা। তারপর ওই যারা আমার ধানমন্ডির ফ্রেন্ডরা ছিল, বাড়িধারার ফ্রেন্ডরা ছিল, সবাই যার যার বাসায় চলে গেল। আমরা উত্তরা থেকে যারা এসেছিলাম তারা ডিনার করতে গেলাম একটা রেস্টুরেন্টে বাড়িধারাতেই। তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা খাবার অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করছি। তো এই সময় রেস্টুরেন্টে দারোয়ান আসলো। তো এসে বললো যে ভাইয়া গাড়িটা একটু সরাতে হবে, একটা গাড়ি বের হতে পারছে না। তো আমি নিচে গেলাম, যাবার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি প্রায় 5 মিনিট ট্রাই করার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো আমি আবার রেস্টুরেন্টে আসলাম, এসে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে ওরা বলছে চলো দেখি কি হয়েছে। তারপরে ওরা সবাই আসলো নিচে। আসার পরে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, নিয়ে বলছে যে দেখি তো কি হয়েছে গাড়ির। তো সে আর কি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। তো ফার্স্ট সে অ্যাটেম্প নিল, গাড়ি স্টার্ট হয়নি। সেকেন্ড টাইম অ্যাটেম্প করার পর গাড়ি স্টার্ট হলো। তো ওই যে গাড়ি তো ঠিক আছে। আমি বললাম যে আমি তো অনেকক্ষণ ট্রাই করছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে।
তো আমি গাড়িটা পরে প্লেস করলাম, আর একটা গাড়ি বের হলো, আবার আমি গাড়িটা পার্কিং প্লেসে রাখলাম। রাখার পরে আমরা সবাই আবার গেলাম ডিনার করতে। তো ডিনার শেষ করার পরে তখন রাত 11টার মতো বাজে। তো সবাই আমরা আবার নামলাম একসাথে। নামার পর আবার সবাই গাড়িতে উঠলো। তারপরে স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর আবার আমার ওই ফ্রেন্ড বললো, কি ব্যাপার, তো কি হয়েছে? বলি, আমি তো গাড়ি স্টার্ট দিচ্ছি বাট স্টার্ট হচ্ছে না। আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি প্রায় 4-5 বছর ধরে গাড়ি চালাই। ওকে। তো পরে বলছে দেখি কি হয়েছে। সে আবার কিটা নিল আমার কাছ থেকে। কি নেওয়ার পরে সে ট্রাই করলো। তো সেও 2বার ট্রাই করছে, স্টার্ট নেয়নি গাড়ি। 3rd টাইম গাড়ি স্টার্ট নিছে। আচ্ছা। পরে বলে, এই যে গাড়ি তো ঠিক আছে। বললাম, আমি তো তোর সামনেই ট্রাই করলাম বাট গাড়িতে স্টার্ট হলো না, তুই তো দেখলি। পরে বলে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, নিয়ে গাড়ি চালা। তারপর আমরা 5 জন ফ্রেন্ড সবাই গাড়িতে। তো আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়িধারা থেকে উত্তরা যাব আমাদের সবার বাসায়। তো যাচ্ছি, গাড়ি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে যাচ্ছে। গাড়িতে পিছে যে 3 জন ফ্রেন্ড ছিল ওরা গল্প করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে এক ফ্রেন্ড বসে আছে। তারপরে গাড়ি যাচ্ছে। তো খিলক্ষেত ওভারব্রিজটা পার হওয়ার পরে, খিলক্ষেত যে জায়গাটা উত্তরা হাইওয়েতে, তো ওভারব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে গাড়ির রাস্তায় অত গাড়ির প্রেসার নেই অন্যান্য দিনের মতো। রাস্তাটা মোটামুটি ফাঁকা, অল্প কিছু গাড়ি। ওকে। তো তারপর যেটা হলো, একটা পাজেরো টাইপের একটা গাড়ি ছিল। তো আমি সেই গাড়িটাকে ওভারটেক করে যখন সামনে গেলাম, দেখলাম যে ওখান থেকে ভিআইপি টার্মিনাল যেটা আছে, মানে কাওলা ওভারব্রিজটা, ওইটার ওখানে ভয়াবহ ঘটনা রেগুলার ঘটে গাড়ি নিয়ে। হ্যাঁ। তো ওখানে অনেকখানি রাস্তা প্রায় ফাঁকা, বাট ওভারব্রিজের পরে গাড়ি দেখা যাচ্ছে, 2-1টা গাড়ি আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো ফাঁকা। তো আমি গাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানে লেন দিয়ে যাচ্ছিলাম। তো পিছনে ফ্রেন্ডরা গল্প করছে, আমার পাশে ফ্রেন্ড বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে। তো গাড়ি তখন অ্যারাউন্ড 80-100 স্পিডের মধ্যে ছিল। তো আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি মানে ব্ল্যাক কালারের ফায়ার বলের মতো, যদি আপনারা বলেন, যে আমার সামনে দিয়ে জাস্ট ওটা গেল আর আসলো। এটা কি আপনি একা দেখেছেন না আপনার ফ্রেন্ডও দেখেছে? একটু বলেন। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, সে একটু পরে তার সাথে কথা বলবো, একটু পরে তার সাথে কথা বলবো, এবং সে দেখেছে সেটা আমরা তার কাছ থেকে শুনে নেবো। এখন আপনি আপাতত বলেন। হ্যাঁ। তো আমি যখন জিনিসটা দেখলাম, আমি তখন অতটা গুরুত্ব দিইনি, যে হয়তো বা রাতে বেলা অন্ধকারে হয়তো ভুল দেখেছি, আমি চোখে ভুল দেখেছি। বাট দেখার সাথে সাথে আমার ফ্রেন্ডটা আমার সাইডে বসেছিল, তো সে আমার হাত ধরলো। আমি তার মুখের দিকে তাকালাম, তার এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট, যে হোয়াট ইজ দিস, মানে ও দেখছে জিনিসটা, আমিও দেখছি। তারপরে আমার একটু মানে নার্ভাস হয়ে গেলাম, তো আমি আস্তে গাড়িটা স্লো করার চিন্তা ভাবনা করলাম। পরে গাড়ি যাচ্ছে, একটু কমলো স্পিড, বাট হঠাৎ করে দেখছি আমি গাড়িটা মাঝখানে লেন থেকে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা। তো আমি স্টিয়ারিংটা আমার সোজা আছে, বাট গাড়িটা ডান দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত ট্রাই করতেছি, গাড়িটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। এই জাস্ট ওই কালো জিনিসটা দেখার পরে? হ্যাঁ। তো তারপর হঠাৎ করে গাড়িটা ওই যেতে যেতে মানে রোডের যে মানে রোড ডিভাইডার আছে, ওখানে গাড়িটার লুকিং গ্লাসের সাইডটা একটু টোকা লাগে। তারপর লুকিং গ্লাসটা খুলে যায় আর কি, ঝুলে থাকে আর কি। তারপরে গাড়িটা সোজা হয়ে গেছে আর কি, মানে জানে যাচ্ছিল। এরপরে কিন্তু গাড়িটা আন্ডার কন্ট্রোল চলে এসেছে, তেমন কিছু হয়নি। তো সোজা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। তো আমি ব্রেকে তখন দিতেছি যে গাড়িটা থামাবো, ব্রেক দিয়ে থামাই জিনিসটা আমরা দেখি বেশি ক্ষতি হয়েছে নাকি। সার্টেন টাইমে হঠাৎ আবার ডান দিক থেকে একটা শব্দ হলো, মনে হলো যে ডান দিক থেকে কিছু একটা মানে হিট করছে। আচ্ছা, সামথিং হিট করছে। বাট ওই সময় রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আমি একটা গাড়ি ক্রস করে চলে এসেছি, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। হিট করার পরেই আমার গাড়িটা পুরো উল্টে গেল, মানে গাড়ির ছাদটা নিচে, চাকা উপরে, রাস্তার মাঝখানে। ওকে। গাড়ির সামনের গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, আর সাইডের গ্লাসগুলো সব নামানো ছিল, ওগুলো কিছু হয়নি। তো এটা ঘটার পরেই সবাই পেন্ট হয়ে, মানে পিছে যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই মানে ওই খোলা জানলার ফাঁক দিয়ে বের হয়ে গেল, পেন্ট হয়ে, মানে আস্তে আস্তে সিট থেকে বের হয়ে গেল। এই সময় বের হওয়ার সময় অনেকে হাত পা ছিলে গেছে, অনেকে ইনজিউর্ড হয়েছে, মাইনর ইনজিউর্ড হয়েছে। তো আমার পাশে যে ফ্রেন্ড ছিল, ওরা আবার একটু মানে পায়ের সমস্যা ছিল, সো বের হতে পারছিল না। তো ওরা 3 জন বের হয়ে ওকে টেনে বের করতেছে।
গাড়িটা তখন কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে। আর আমি যেহেতু ড্রাইভ করতেছিলাম, আমার সিট বেল্ট ছিল, তো আমাকে ওরা জিজ্ঞেস করছে বের হ। আমি বলতেছি আমি বের হচ্ছি, আমি সিট বেল্টটা খুলছি, তোরা বের হয়ে যাচ্ছে। ওরা বের হচ্ছে, আমি সিট বেল্টে নক করছি, মানে সিট বেল্টের বাটনটা প্রেস করতেছি, সিট বেল্ট খুলে গেলে আমি বের হবো। বাট দ্যাট টাইম সিট বেল্টের বাটন প্রেস করার পর সিট বেল্ট খুলতেছিল না, জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এটা জ্যাম হয়ে গেছে কোনো কারণে। তো আমার ওই ফ্রেন্ডকে ওরা টেনে বের করার পর ওরা চলে গেছে। আমি বলছিলাম যে তোরা চলে যা, আমি আসছি, বের হচ্ছি। তো আমি অনেক চেষ্টা করার পরেও সিট বেল্ট খুলছিল না। আর তখন আমি সাইডে, মানে বাম পাশে যখন তাকাই, দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসছে। আচ্ছা। সো এট এ সার্টেন টাইম আমি চেষ্টা করছি সিট বেল্ট খোলার, বাট খুলছে না। মানে একটা সময় আমি চিন্তা করেছিলাম যে হয়তো আর বাঁচবো না, মানে বাঁচার আশাটা ছেড়ে দিলাম। ঠিক সেই সময় যে ব্ল্যাক শ্যারোটা আমি দেখেছিলাম, ওটা ঠিক মাটি থেকে, মানে রাস্তার কালো পিচ থেকে অন্তত হাফ হাত বা এক হাত উঁচু দিয়ে আবার গেল এবং আসলো। ওকে। ওটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এরপরে মানে যতই আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য, পারছিলাম না। আর আমার তখন মানে আশা শেষ। আমি মানে তখন আল্লাহর নাম নিচ্ছিলাম যে এক সময় হয়তো বা একটা গাড়ি আসবে, এসে আমাকে আবার হিট করবে, তারপর আমি ডেড হয়ে যাব। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল সাথে, ওরা আবার আসলো, এসে একজন সামনে গাড়ি ঠেকাচ্ছে একটা পর একটা, আর আমার সাইডে দুজন এসে পরে অনেক টানা হেঁচড়া করে সিট বেল্টটা খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করলো। এই ছিল ঘটনা। এনিওয়েজ, আমাদের সঙ্গে সেই গাড়িতেই আরেকজন ছিলেন এবং যিনি হসপিটাল থেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। এবং তিনি আমাদের, তার একটু নামটা আমি প্রথমে জানতে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম ইমতিয়াজ, উত্তরা থেকে। ওকে। সো আপনি সেই দিন সেই গাড়িতে ছিলেন, এন্ড আপনার ফ্রেন্ড ড্রাইভ করছিল। আপনার ফ্রেন্ড যে জিনিসটা দেখেছেন এবং যেভাবে বর্ণনা করলেন, আপনিও কি ঠিক সেই জিনিসটা সেইভাবেই দেখেছিলেন? জি, সেইভাবেই দেখছি। এবং দেখার পরে আমি তার মানে ওকে ইন্ডিকেট করছি যে এরকম একটা কিছু গেছে, তুই দেখছিস কিনা। আচ্ছা। এবং তার কিছুদিন আগে আপনার আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই যে আবার আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন, তখন আরো একবার অ্যাক্সিডেন্ট হলো, এবং এর আগে তো কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি। না, এরকম অ্যাক্সিডেন্ট আর হয় নাই। আপনি তো নিজে বাইক চালান, এই জন্য বলছি যে এর আগে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এবং আপনি বলছিলেন যে আপনি বাইক খুব ভালোই ড্রাইভ করেন। তো এই মুহূর্তে আপনার শরীরের অবস্থাটা একটু সবাইকে বলবেন যে কি অবস্থায় আছেন আপনি? এই মুহূর্তে আমার মেরুদণ্ডের 3টা হাড় ভেঙে গেছে, আর আমার বাম পা সেন্সলেস আর কি, মানে সেখানে কোনো শক্তি নাই। আচ্ছা। এবং আপনার স্ক্রু লাগানো আছে বেশ কিছু? পিঠে 4টা স্ক্রু আর 2টা পাত লাগানো আছে। 2টা পাত লাগানো আছে। কি হয়েছিল যার জন্য এই অবস্থায় আপনাকে আসতে হয়েছে? এই ঘটনাটা আমাদেরকে একটু বলেন। জি, আমার ঘটনাটা হয়েছিল 2010 এর ডিসেম্বরে। ডিসেম্বরের 20 তারিখে আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল। তো ফ্রেন্ড আমাকে ইনভাইট করছিল যে অবশ্যই সেখানে থাকতে হবে, কিন্তু সেই সময় আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম নওগাঁয়। আচ্ছা। তো 19 তারিখে যখন ও আমাকে ফোন করে যে কালকে উইডিং, তো তোর আসতে হবে, তো তখন আমার মনে পড়ে যে আসলেই। তো তখন আমি রাতে যে নওগাঁ থেকে ঢাকার যে লাস্ট কোচ, তার টিকিট কনফার্ম করি। লাস্ট কোচের টাইম ছিল 11:30। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি বাসটা মিস করি। আচ্ছা। তো মিস করার পর তখন আমি সিদ্ধান্ত নিই যে না, যেতেই হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে বাইক নিয়ে যাব। আচ্ছা। তো তখন শীতের দিন, রাস্তায় কুয়াশা, বাইক চালানো একটু রিস্কি। তো যাই হোক, আমার সব গোছায় টোছায় রওনা দিতে লাগে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, মানে 12টা 12:15 দিকে আমি রওনা দিই। তো রওনা দেওয়ার ফলে নওগাঁ থেকে আমার বাইকে তেল ছিল না, মানে তেল ছিল বড় জোর 1 কি 1.5 লিটার। তো এই লিটারে ঢাকা আসা সম্ভব না এই তেলে। আমাদের ততক্ষণে নওগাঁয় যে ফুয়েল স্টেশন গুলো ছিল, ওগুলো রাত 12টা পরই বন্ধ হয়ে যায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যতটুকু আছে ততটুকু আমি বগুড়া পর্যন্ত যেতে পারবো, এবং বগুড়া থেকে তখন সারা রাত স্টেশন খোলা থাকে, ওখান থেকে নেওয়া যাবে। তো আমি নওগাঁ থেকে রওনা দিই। রওনা দেওয়ার ফলে বগুড়া পর্যন্ত আমার রাস্তায় কোনো সমস্যা হয় নাই। তো বগুড়া এসে আমি বাইকের ট্যাঙ্ক লোড করি। লোড করার পর আমি ওখানে ডিনারটা করি। ততক্ষণে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো বগুড়া থেকে সিরাজগঞ্জ যে রোডটা, ওই রুটে প্রায় 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর আমার বাইকের স্পিড তখন 90 to 100। তো এমন সময় হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। একটা রানিং বাইকে সাধারণত এরকম ভাবে স্টার্ট অফ হয় না, যদি তেল না থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে। কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি চেক করি, কিন্তু ছিল না। আমি কয়েকবার সেলফ নেওয়ার ট্রাই করি, কিন্তু সেলফ নেয় না। তারপর
আরো 5-10 মিনিট আমি যখন মানে বাইকটা চেক করি যে কোনো সমস্যা হইতেছে কিনা, তেলের লাইন ঠিক মতো আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, আবার ভাবলাম যে শীতে ঠান্ডায় জ্যাম হয়ে গেল না, কিন্তু আমি তো এই রান করে আসছি এতক্ষণ। তো যাই হোক আরো 10-15 বার ট্রাই করার পরে বাইক স্টার্ট নেয়। তো স্টার্ট নেওয়ার পরে আমি 5-7 মিনিট গেছি। তো এমন সময় হঠাৎ করে আমি ফিল করতেছি আমার পিছে কেউ একজন আছে। ফিলটা হচ্ছে কারণ আমি বাইক 5 নাম্বার গিয়ার ছিল, আমি যখন 6 নাম্বার গিয়ারে শিফট করি তখন একটা ধাক্কা, মানে বাইকে গিয়ার চেঞ্জ করলে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার পরে আমি ফিল করি যে আমার পিছে কেউ একজন আছে, কারণ তার আমার শরীরের সাথে তার শরীরের স্পর্শ লাগছে। তো এরকম করে আমি আর একটু শিওর হওয়ার জন্য আমি ইচ্ছা করে কয়েকবার ব্রেক করি। তো ব্রেক করার পরে আমি বুঝতেছি হ্যাঁ ধাক্কা লাগছে, মানে পিছনে জাস্ট বসে থাকলে কেউ যদি মানে ব্যালেন্সটা ঠিক না রাখতে পারে পিঠের উপরে এসে পড়ে, সেরকম একটা ফিল আপনি পাচ্ছিলেন। তো ধাক্কা লাগতেছে এরকম সময় আমি একটু মানে নার্ভাস ফিল করি আর ভয় পাই, সোজা কথায় ভয় পাই। তো ভয় পাওয়ার পরে এখন আমি কি করব, মানে আমি আশেপাশে মানে মানে লোকজন বা দোকান এরকম কিছু খুঁজতেছি, কিন্তু হাইওয়েতে আসলে পাওয়া যায় না। তো যাই হোক কিছু দূর পরে একটা দোকান যায়, দোকানটা প্রায় মানে বন্ধ করতেছে। ওইখানে যাই হোক ওখানে 10-15 মিনিট আমি বলি যে কিছুক্ষণ থেকে আমি আগে একটু রিল্যাক্স হই নি, তারপরে হয়তো আমি ব্যাপারটা নাও ফিল করতে পারি, মনের ভয় হয়ে যেতে পারে। তো দোকানটা বন্ধ করার পর ওইখানে আর একা বসে থাকার কোনো কারণ নেই। তখন আমি আবার স্টার্ট নেই, স্টার্ট নেওয়ার পরে আবার যখন যাইতেছি আমি এবারও ফিল করতেছি না সামথিং ইজ রং, পিছে কেউ একজন আছে, এবং আমি স্পষ্ট ফিল করতে পারতেছি। যদি শীতের দিনে আমার গায়ে জ্যাকেট ছিল, তারপর আমি স্পষ্ট পাইতেছি যে পিছে শীতল একটা কিছু, ঠান্ডা কিছু, কারণ বাইকের বাতাসটা ঠান্ডা বাতাসটা আমার সামনের দিক দিয়ে ফেস করতেছে, পিছের দিক দিয়ে লাগার কোনো কথা না, কিন্তু পিছের দিক দিয়ে আমি ফিল করতেছি। তো যাই হোক আপনার এমন সময় আরো 20-25 মিনিট যাওয়ার পরে এই অবস্থায় আমি তখন স্পিড বাড়াই দিছি যে আমার যেমনি হোক কোন একটা জায়গায় আমার থামতে হবে, আমি এইভাবে যেতে পারবো না ঢাকায়। তো যাওয়ার পর সামনে আমি একটা হাইওয়ে কোচ দেখতে পাই, তো হাইওয়ে কোচটাকে আমি ওভারটেক করি। তো ওভারটেক করে এমন একটা স্পিডে রাখি যাতে হাইওয়ে কোচের হেডলাইটটা আমার ব্যাকে থাকে, মানে কোনো কিছু যাতে হইলেও যাতে তারা দেখে, আর হাইওয়ে কোচটা যাতে আমাকে ওভারটেক না করতে পারে, এরকম একটা স্পিড রেখে যাওয়ার পর তো কিছুক্ষণ পরে প্রায় আরো কিছুক্ষণ যাওয়ার পর হাইওয়ে কোচটা রেস্টুরেন্টে ঢুকে যায়, হাইওয়ে ভিলা। তো ওখানে ঢোকার পর আমিও ওয়েট করি, আরেকটা বাস বের হয়ে এইভাবে আমি যমুনা সেতু পর্যন্ত আসি। আসার পরে এখানে আসার পর আর কোনো সমস্যা হয় না, কারণ ওই রাস্তা অনেক গাড়ি ঘোড়া। তো আসার পর আমি 7টা-7:30টার দিকে বাসায় ফিরি। তো বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দেই। ঘুম দিয়ে আমি লিসনারদের বলবো যারা শুনছেন যে উনি অনেক ভালো বাইক চালান, আমি কয়েকবার করে তার কাছ থেকে শিওর হয়ে গিয়েছিলাম, এবং আগের দিন রাতের বেলার ঘটনা উনি বলছেন, এবং এতটা দূর জার্নি করেও কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়ে ছিল না। বাট মানে ব্যাপারটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ওকে, তারপরে তো তারপর আমার যেহেতু পরের দিন বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তো আমি 5:30টায় রওনা দিই। তো আমি আসলে বিয়ের লোকেশনটা আমি এক্সাক্ট চিনি না, তো আমার পাশের রোডে যে ফ্রেন্ড থাকে তাকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ফলে আমি যখন গ্যারেজ থেকে বাইক করবো, বাইর করার সময় আমি স্লিপ কাটে বা কিভাবে পড়ি সেটা আমি বলতে পারতেছি না, কারণ ওইখান থেকে আমি প্রতিদিন ওঠানামা করি, কোনোদিন কোনো সমস্যা হয় না। সেই দিনে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে হয়তো বাধা টাধা পড়ছে, আমি একটু রেস্ট নিই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে আয়। তারপর গেলাম বিয়ে বাড়িতে। যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওইখানে থাকার পরে আস্তে আস্তে 11টার দিকে রওনা দিই ওখান থেকে। তো রওনা দেওয়ার ফলে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি এসে বসি, তখন হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি সেলফোন রেখে আসছি। আমি বললাম সেলফোন ঠিক আছে, রিটার্ন করিয়া। তো আবার গেলাম। তো ওইখানে আবার ফিরতে ফিরতে মানে আবার ফ্রেন্ডের সাথে দেখা করে ফ্রেন্ড সেলফোন নিয়ে ফিরতে ফিরতে 1টা বেজে যায়। 1টা বেজে যাওয়ার পরে তখন মানে রোড একদম ফাঁকা। তো ওইখানে আমি বারবার মানে রাফ চালাইতেছি না, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু বারবার মানে অন্যরকম চালাইতেছি, মানে সাধারণত যেভাবে চালাই সেভাবে না। একটু পর আমি ব্রেক করতেছি, এটা করতেছি সেটা করতেছি, জিগজ্যাগ দিতেছি আর অনেক ধরনের। তো আমার ফ্রেন্ড বলতেছে তুই এরকম করতেছিস কেন? আমি বললাম আশ্চর্য, আমার সামনে দিয়ে একটার পর একটা এই যেগুলা কুকুর পার হইতেছে, বিড়াল পার হইতেছে, এগুলো কিছু দেখতেছিস না? তো বলতেছে না এরকম তো কিছু আমি দেখতেছি না। তো যাই হোক আর কিছু যাওয়ার পর আমার ফ্রেন্ড বলে তুই ব্রেক কর। আমি ব্রেক করলাম। ব্রেক করার পর তোর চালানো দরকার নেই, আমি চালাই, তোর হয়তো অসুবিধা হইতেছে, কালকে সারাটা জার্নি করে আসছিস। তো আমি আবার আমার কালকে রাতে কাহিনীটা কাউকে মানে বলার আমি সুযোগ পাই নাই ওকে। তো যাই হোক ও যখন চালায়, ও চালানোর পরে কোনো প্রবলেম নেই, ও স্মুথলি চালাইতেছিল। তো চালানোর পর আপনার আরো 20-25 মিনিট পর আমি দেখতেছি সামনে একটা লোক, সাদা পাঞ্জাবি কি সাদা শার্ট পরা সেটা আমি ঠিক বলতে পারবো না, সাদা একটা কিছু পরা, সে রোড ক্রস করতেছে। ঠিক আছে, আমি ভাবছি যে আমার ফ্রেন্ড সেটা দেখছে, সে সেটা দেখে সেভাবে ফাঁকা রাস্তা কিছু নাই তাছাড়া। ওকে, তো ওই লোকটা রোড ক্রস করতেছে, যখন প্রায় কাছাকাছি এসে পড়ছি তখন আমি বলছি কি তুই বাইক ব্রেক করতেছিস না কেন? ও বলছে ব্রেক করবো কেন? আমি বললাম আরে সামনে মানুষ তো। ও বলে কই মানুষ? এই কথাটা বললো আর সাথে সাথে একটা ক্র্যাশ হলো। তারপর আমি সেন্সলেস হয়ে যাই, আমার জ্ঞান ফিরে পরের দিন হসপিটালে। আচ্ছা, তো হসপিটালে যখন আমি প্রথমে জিজ্ঞেস করতাম ফ্রেন্ডের কি অবস্থা,
ফ্রেন্ডের কি অবস্থা দেখি, ওর কিছুই হয় নাই, শুধু পায়ের একটা জায়গায় একটু ছিলছে। তো ওকে আমি বলছি কিভাবে কি হইলো, আর আমি তখন দেখতেছি যে আমি শরীরের মানে বুকের নিচে কিছু নাড়িতে পারতেছি না, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমি বললাম, তখন ও বললো যে আমি কিছুই জানি না। আমি বললাম কেন, একটা লোক ছিল সামনে এই সেই। তখন ও বলতেছে যে না, আমি ওইখানে ক্র্যাশ করার পর তুই তো মানে অনেক দূরে গিয়ে বাড়ি খাইছিস আইল্যান্ডের সাথে, তুই সাথে সাথে সেন্সলেস হয়ে যাস, কিন্তু আমার তেমন কিছু হয় না, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তোকে ধরি কিন্তু ওইখানে কেউ ছিল না, এবং আমি যেটা বুঝতে পারছি সেটা সামনে দিয়ে আমার হিট করছে, আমি ব্রেক করার চান্সও পাই নাই। মানে কিছু একটা এসে বাধা একদম সঙ্গে সঙ্গে, বাট সামনে তো রাস্তার সামনে তো এরকম হুট করে কিছু থাকার কথা না, আর স্পিড ব্রেকার থাকলেও এইভাবে পড়ার কথা না। রাইট, স্পিড ব্রেকার থাকলেও সেভাবে পড়ার কথা না। এবং আপনি দেখেছিলেন সেই লোকটাকে, কিন্তু সে দেখতে পায় নাই, বাট তার খুব আজব লেগেছে যে হঠাৎ করে এরকম কিসে বাধা পড়লো, এবং কিসে বাধা পড়লো, আর আমি ওকে বা কিসের কথা বললাম, রাইট, কারণ রোডটা খালি ছিল। এবং আপনাদের দুজনের কাছে এই ব্যাপারটা এখন রহস্যই থেকে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এবং আপনি তার আগের দিন রাতের বেলা যেটা বলছিলেন যে আপনি ফিল করছিলেন যে বাইকে আপনার পেছনে কেউ আছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আপনি বলছিলেন যে এই ঘটনাটার কারণে আপনার জীবনটাই মানে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, রাইট? জি, আসলে। এবং মানে আপনি আসলেই কি মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্যারানরমাল কিছু ছিল, বা আপনার তখনই কি মনে হয়েছিল যে মানে কি মনে হয়, আপনি একটা কিছু বলেন আর কি। হ্যাঁ, মনে হয়, আমি 100% শিওর যে প্যারানরমাল কিছু ছিল, কারণ আমার ফ্রেন্ডও যথেষ্ট ধরতে গেলে আমার চেয়ে ভালোই বাইক চালায়, ওর কখনো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট আমরা অনেক করছি, কিন্তু এই ধরনের রাতেও আমরা গাড়ি অনেক চালাইছি, কিন্তু এই ধরনের সিচুয়েশনে কোনো আমরা ফেস করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট। রাইট, এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আপনি দেখেছেন, সে দেখেনি, কিন্তু বাড়িটা খেয়েছেন, এবং রাস্তার মাঝখানে যেখানে হচ্ছে আপনি বলেন সামনে পুরো ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা, এবং বাস টাস কোনো কিছুর কোনো ইয়ে নাই, এবং আশেপাশের মানুষজন নিশ্চয়ই ততক্ষণে আপনাদের এসে সাহায্যও করেছিলেন, তারাও নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখেন নাই। না, তারা তো আমার ফ্রেন্ডই যেহেতু খোঁজ পায় নাই, এবং সত্যি যদি সামনে কোনো মানুষ থাকতো তাহলে ডেফিনেটলি সে মারা পড়তো, অবশ্যই মারা পড়তো, এবং আপনারা জানতেন যে কোনো একটা মানুষ মারা গেছে, বাইকটা ভালো স্পিডে ছিল। সো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আমরা দিতে যাচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের ওপরে, যে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে SMS করে অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনার তো বেশ কিছু ঘটনা রয়েছে, এবং তার মধ্যে একটি ঘটনা আপনার বন্ধুর একটা ঘটনা রয়েছে, রাইট? তো বন্ধুর ঘটনাটা আমরা আগে শুনি না, ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার বন্ধু নাম রাসেল, সে মাদ্রাসায় পড়ে। না, আপনি রাস্তার একটা ঘটনা বলবেন বলেছিলেন। ও, রাস্তার যে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ঘটনা, ওটা আমি নিজে দেখছি সম্পূর্ণ। ওই গ্রামটাতে, আমি যে গ্রামটাতে, সেটা আমার নানুর বাড়ি গ্রাম। ওই গ্রামটাতে কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ অনেকদিন ধরেই নাই, এবং খুব নির্জন একটা গ্রাম, আর জংলা টংলা আছে রাস্তার দুই ধারে। এখন আমি হঠাৎ করে বাড়ি ফিরছি, তখন প্রায় বাজে রাত্রে 1টার উপরে। এখন ওই বাড়ি ফিরার পথে যে আমার সামনে মসজিদের কাছে যাইতেই আমি দেখি যে একটা লোক জামা কাপড় বিহীন, সে মোটামুটি 6 থেকে 7 ফুটের উপরে লম্বা, মিনিমাম 7 ফুট তার গঠন। সে আমার রাস্তার পথের সামনে থেকে সে আমার বাম দিকে হেঁটে যাচ্ছে। বাম দিকে হচ্ছে মসজিদের সামনে একটা কল। ওকে, এখন আমি এটা দেখে থমকে যাই, তারপরেও আমি আর ভয় না পেয়ে, মোটামুটি ভয় যাই পাইছি, আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন সে যাকে আমি, ওই লোকটাকে দেখছি, ওই লোকটা যে পর্যায়ে থেকে ডানা আমার বাম দিকে চলে গেছে, ঠিক ওই পর্যায়ে যখন আমি গেছি, তখন আমার মনে হইলো আমি কি একটু দেখি কলের পার তো সে গেল, যে লোকটা কি আসলে আছে কিনা। কিন্তু তখন আমি গিয়ে দেখলাম যে ওই ঘাটটা ঘুরাইতেই আমি কলটা দেখতে পাইছি, কিন্তু ওই জায়গায় কোনো লোকজন আর আমি দেখি নাই। পরে আর দেখতে পাই নাই। কিন্তু এরকম আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে ঘটনা, এই টাইপের ঘটনা অনেক। ওইখানে এটা কোন জায়গার ঘটনা বলবেন একটু বলবেন? কাপাসিয়া দক্ষিণগাঁও গ্রামের নাম, আড়াল বাজার। ওকে, সম্মানীয় ইউনিয়ন। সো এখানে আপনি রাস্তার একটা ঘটনা বলছেন, রোডের একটা লাশ নিয়ে যাওয়ার ঘটনা, এটা আপনার কোন একটা ফ্রেন্ডের? এটা একটু বলবেন। এটা আমার ফ্রেন্ড বলতে আমার পাড়া প্রতিবেশী, সে প্রফেশনালি ড্রাইভিং করে। আচ্ছা, এখন সে যেটা বললো, এলাকায় একটা সুইসাইড হয় মিরপুরে। সুইসাইডে যে ভিকটিম ছিল কে ওইটা আমি সঠিক জানতে পারি না, তবে যে মারা যায় সে মহিলা ছিল। এখন তার লাশটা হচ্ছে মানিকগঞ্জ নিবে, ওই জায়গায় দাফন করবে, কিন্তু কোন ড্রাইভার কেন জানি ওই দিন রাতের বেলা
যখনই শুনছে যে এটা সুইসাইডের কেস বা আরো ঘটনা ডিটেলস জানছে, কেউ যাইতে রাজি হয়নি। পরে যে ছেলেটার কথা বলতেছিলাম, আপনি যাকে ফ্রেন্ড বলতেছিলেন, সে ফ্রেন্ড প্লাস আমার এলাকাবাসী, সে রাজি হয়েছে যে আমি নিয়ে যাব, আমি মোটামুটি একটু জানি, আমি দোয়া টোয়া করে আমি নিয়ে যাব, সমস্যা নাই, আপনারা কে কে গাড়িতে যাবেন গাড়িতে উঠেন। আর লাশটা যেহেতু ট্যাক্সি ক্যাবে নিব, সেহেতু আমার যে ছাদের উপরে কফিন তখন ছিলই, টিন করা হয়ে গেছে গাড়ির সাথে, সেটা আপনার দড়ি দিয়ে বেঁধে নিছে নর্মালি যেভাবে নেয় একটা ট্যাক্সি ক্যাবে। এখন সে মানিকগঞ্জে পৌঁছানোর আগে মেইন রোডের কোন একটা মাইলস্টোনের কাছে, সে বাড়ি থেকে প্রায় নিয়ার 10 কিলোমিটার যে জায়গায় সে যাবে, আচ্ছা, ওই জায়গাটায় হঠাৎ করে আপনার গাড়িতে একটা শব্দ হয় যে কিছু একটা খুলে পড়লো বা কিছু। সে মূলত গাড়িটা হালকা একটু ব্রেক করে সে নেমে দেখে যে গাড়িতে না সবকিছু ঠিক আছে, লাশটা ওইভাবে আর কি, কফিনটা ওইভাবে বাঁধা, ওইটা দেখার হয়নি। পরে যাই হোক, সে আবার গাড়ি স্টার্ট দিল, গাড়িও স্টার্ট নিল। তখন প্রায় কয়টা বাজে আমি সঠিক এটা আমার মনে নাই সঠিক টাইম, আচ্ছা ঠিক আছে, টাইমটা রাতে তারা বাড়িতে পৌঁছায়। এখন পৌঁছানোর পরে নরমালি যে সবাই গাড়ি থেকে নামে, কফিনটা নামাইতে যায়, কিন্তু কফিনটা নামানোর সময় তারা দেখে যে কফিনটা হালকা হয়ে গেছে, কিন্তু ঘরটা চারদিকে সবকিছু লাগানো আছে, এমনকি ইভেন দড়ি দিয়ে যে বাঁধা ছিল ওইটাও সেম কন্ডিশনে আছে। তারপরে নামার পরে এক পর্যায়ে এসে বলল যে কেন হালকা লাগতেছে, কেন এটা খুলি। এখন খোলার পরে দেখে লাশ আর নাই। আচ্ছা, এখন লাশ নাই, সে তখনই বলল যে কাছে কিনারে কে হুজুর বা ওইরকম হাফেজ সাহেব বা কেউ আছে কিনা, আমি একটু যে জায়গায় আমার গাড়িটা একবার আমি শব্দ পাইছি যে কোন একটা শব্দ হয়েছে গাড়িতে, আমি ওই জায়গাটা একটু যাবো। আচ্ছা, এখন হাইটা গেলে বেশিক্ষণ লাগবে না, যেহেতু 10 কিলোমিটার রাস্তা, হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু আর বেশি লাগবে না, যেহেতু এত বড় একটা ঘটনা, গ্রামের মানুষও যাইতে রাজি হয়েছে। 10-12 জন মানুষ বা 5-6 জন মানুষ নিয়ে তারা যায়। যাওয়ার পরে যেটা দেখে যে লাইট ধরার পরে ওই যে জায়গাটাতে তারা গাড়িটা ব্রেক করছিল, শব্দ হয়েছিল, তার পাশে একটা মাইলস্টোন, ওই জায়গায় কিলোমিটার ইয়েটা লেখা, ওই জায়গায় লাশটা বসে আছে। দূরের থেকে যখন লাইটটা পড়ছে যে কিছু একটা বসে আছে, কাছে যায় দেখে যে লাশটা সবই ঠিক আছে, একটা পাও নাই। আচ্ছা, একটা পা নাই এবং লাশটা বসে আছে। হ্যাঁ, বসে আছে মানে কি ওই জায়গায় বসানো অবস্থায়, মাইলস্টোনের পিছনে হেলান দিয়ে বসা। আচ্ছা, এর পেছনে পরে কোনো কারণ পাওয়া গেছে? পিছনে পরে আর সে কোনো কারণ থাকলো আমাকে আর বলতে চায় নাই। এই ঘটনাটাই সে আমাকে একদিন বলছে, কিন্তু পুরোপুরি সে আর আমাকে বিস্তারিত বলতে চায় নাই। কফিন থেকে লাশটা বেরিয়ে যাওয়াটা খুব আজব, এবং কোনো থেকে ভাঙেনি। এটা আমি শুনছি, কিন্তু সেও যেভাবে বলছে তার বলার প্রতি আমার একটা ফেথ আছে, কিন্তু এরকম ঘটনা আমি আর আগে শুনি নাই। তবে অবাস্তব তো কিছু না হইতেই পারে, এটা আমার যেটা মনে হয়। ডেফিনেটলি আপনার সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে 2-1টা বলেন। তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমি ওই গ্রামেরই ঘটনাটা বলবো, যে ওই গ্রামে আর কি আমার 5-6টা বছর খুব কাটছে, আর আমি বেশ রাত করেই, মোটামুটি আমরা বন্ধু বান্ধব একটু রাত করেই বাড়ি যেতাম। আচ্ছা, যেহেতু বাজার থেকে একবারে হয়তো বিকালের দিকে বাজারে যেতাম, একবার রাতে বাড়ি ফিরতাম। এখন ওই ফেরার পথে হঠাৎ করে আপনার কুলুপাড়া বলে একটা পাড়া আছে, ওই জায়গায় মেইন রাস্তা দিয়ে যে জায়গায় আমি বাড়িতে যাবো, আমার পাশে আমার এক সিনিয়র বড় ভাই আছে। এখন ওই জায়গাটায় হঠাৎ করে আমি যাওয়ার আগের থেকেই মনে হচ্ছে আমি কোত্থেকে জানি একটা কান্নার শব্দ পাচ্ছি, কিন্তু কান্নার শব্দটা বৃদ্ধ মহিলা কিংবা ওই টাইপের কিছু। আচ্ছা, সে যাই হোক, আমি কান্নার শব্দটা পাওয়ার পরে আমি একটু দাঁড়ায় গেলাম। রাস্তার ধারেই কলপারের সাথে আবার বাড়িও। আচ্ছা, কিন্তু বাড়ির খুব কাছ থেকে কান্নার শব্দটা আসতেছে, বোঝা যাচ্ছে যে কলপার থেকে আসতেছে। এখন পরে আমি আমার ওই ভাই প্লাস বন্ধুকে বললাম যে ভাইয়া, এরকম এরকম ব্যাপার, কান্নার শব্দ কি আপনি পাচ্ছেন? আমি তো পাচ্ছি, মনে হয় কোনো বৃদ্ধ মহিলা পড়ে গেছে বা কিছু কলপারে, আসেন একটু ডাক দিয়ে বলি। এখন ডাক দিয়ে বলতে গিয়ে হয়েছে কি, সে বলতেছে আচ্ছা তুই গিয়ে ডাক দে, আমি এনে দাঁড়াইলাম। এখন ওই ডাকার পর্যায়ে যখন আমি আগে ওই কলপারে যাওয়ার আগে আমি একটু চিল্লাইলাম যে বাড়িতে কেউ আছেন, যে মুরব্বী তো কেউ একজন হয়তো পড়ে গেছে, কে আছেন একটু দেখেন।
কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 বার ডাকাডাকি করেও কোনো শব্দ পাই না। এট এ টাইম আমি কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। তখন আমি একটু কৌতূহলবশত কলপারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এখন কলপারের দিকে যখন আমি এগিয়ে যাই, সাথে সাথে আমি ওই কলপারে একটু বেড়া ছিল, ওই বেড়াটা ফাঁক করে যখন আমি মাথাটা দিতে গেলাম, তখন দেখি আর কোনো কান্নার আওয়াজও নাই, ওই জায়গায় কোনো শব্দও নাই। আচ্ছা। আর আমি যতক্ষণ ওই জায়গাটায় স্টিল ছিলাম, এই কান্নার ঘটনাটা আমার মনে হচ্ছিল যে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মিনিমাম আমি ওই জায়গাটায় এই জিনিসটা আমার মাথায় লাগতেছে। কিন্তু এই সময়টাতে আপনার আমি কোনো লোক যাইতে দেখি নাই রাস্তায়, আমি আর আমার ফ্রেন্ড ছাড়া। আচ্ছা, কোন লোক। কিন্তু বাজার 10টার পরে থেকে একদম রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ এই রুটটা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, কিন্তু ওই সময়টাতে আমি কোনো লোক দেখি নাই। কারণ লোক দেখলে হয়তো কি আমার ফ্রেন্ড দাঁড়ানো, কান্নার আওয়াজ, কেউ না কেউ হয়তো আমাদের সাথে দাঁড়াইতো বা আমাকে কিছু বলতো, ঠিক না? এই আর কি, ঘটনাটা এই জায়গাতেই শেষ। এর আগে অবশ্য আমার পায়ের কাছাকাছি 2টা বিড়াল ছিল। আচ্ছা, 2টা বিড়াল ছিল। এই ঘটনাটা আমি এটার সাথে কোনো সম্পৃক্ত করি নাই। আমি ভাবছি যে নর্মালি একটা বিড়াল রাস্তায় থাকতেই পারে, এটা অসম্ভব। এবং এটা আপনি এর আগে উল্লেখ করেননি এই কারণে, যেটা আপনার কাছে এটা আমার কাছে একদম ফালতু মনে হচ্ছে। বিড়ালের সাথে কোনো কারণ আমার মনে হয় নাই। আচ্ছা, এরপরে আর কিছু আছে? এরপরে আসলে রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। সে মাদ্রাসায় পড়তে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম। তার নাম রাসেল। সে আমার সাথেই আছে। তার পরিচয়টা যদি বলেন। আমি একটু পরিচয়টা খালি ওনার কাছ থেকে শুনে নেই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের সবাইকে। আমি মোহাম্মদ রাসেল ভুঁইয়া, গাজীপুর কাপাসিয়াতে আমার বাড়ি। ওকে, আপনি কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন, রাইট? হ্যাঁ, এবং আবার ফিরে এসেছেন। অলরাইট, তো আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, ঘটনাটা আমি বলতেছি। ঘটনাটা যেটা হচ্ছে, তার সাথে আমার ফ্রেন্ডের সাথে একসাথে পড়াশোনা করে বন্ধু। সে মোটামুটি মাদ্রাসায় পড়ার কারণে সূরা কেরাত ভালোই জানে। সে ওই দিক দিয়ে বেশ রাতে করে অনেক সময় দেশে গ্রামে বাড়িতে ফিরতো, ওই সময় আড্ডা দিত। সে বলতো যে এইগুলা জিনিসগুলা নিয়ে আমি ভয় পাই না। নর্মালি সে ওই ধরনের একটা মন মাইন্ড নিয়ে চলে। আচ্ছা, যাই হোক, সে হঠাৎ করে রাতে 3টার দিকে বাথরুম পায়। সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বের হওয়ার পরে আর তার মোটামুটি তেমন কোনো ঘটনা এই কাছাকাছি সময় আমরা শুনতে পাই না। যখন আমরা 4টার দিকে, আমার ফ্রেন্ডটা যখন সে 4:30 বা 4:45টার দিকে ফজরের আজানের আগে আগে সেও বাথরুমে যাইতে নেয়। এখন ওই পর্যায়ে যাওয়ার এক পর্যায়ে সে কিছু শব্দ পায়, গুঙ্গানির মতো শব্দ। মানুষ যেরকম গুঙ্গায় অসুস্থ থাকলে বা কোনো ব্যথা ট্যাথা পাইলে সেম এরকম শব্দ পায়। স্বভাবত সে শব্দ পাওয়ার পরে একটু আগাইতে যায়। আগাইতে যাইতে গেলে দেখা যায় যে একটা ওয়াল আছে ওই জায়গায়, বাউন্ডারির ওই পাশে শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। সে তখন একটু ফর্সাও হইছে, প্লাস শব্দটাও একটু বাড়তেছে। এখন পিছনে আবার কিন্তু নর্দমা, নোংরা। এখন সে আবার এটা দেখলো যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, ময়লার মধ্যে কারো একটা মাথা দেখা যাচ্ছে। সে হ্যাঁ হ্যাঁ, নর্দমার মধ্যে। আচ্ছা, তার গলার নিচটুকু মাটিতে ডাবানো, পুরাপুরি ডাবানো। সে তখন ওই তার যে প্রিন্সিপাল আছে, যে হুজুর আছে, ওনাকে ডাইকা নিয়ে গেল। সে আবার ওই কতজন লোক স্টুডেন্ট আছে সেগুলা কাউন্ট করে দেখে না, 1 মিজিং। যে মিজিং ওই ছেলেটাই ওই জায়গায়। তখন তাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। উদ্ধার করার পরে যেটা জানা যায়, সে আপনার রাতের বেলাতে যখন বের হয় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ওই পর্যায়ে সে কোনো কিছু একটা দেখতে পায়, পরি টাইপের কিছু। সে যেটা বললো যে একটা খুব সুন্দর একটা মেয়ে দেখতে পায়। এখন তাকে ইশারা করতে থাকে। সে তখন আর কোনো কারণে ওই জায়গাটায় না যেয়ে আর পারে না। তার পেছনে সে তার শক্তি হয়তো বা কোনো কারণে লোপ পায়। আর সে ওই তার ইশারায় হাতছানি দিতে দিতে সে কিন্তু যাইতে থাকে। অলরেডি এট এ টাইম সে ওই ওয়ালটা ক্রস করে সে নর্দমার পানির মধ্যে সে ঢুকে যায়। সে যেটা বলে, তাকে লাস্টের দিকে তার ফেজের মধ্যে যেটা দেখা যায় যে উদ্ধার করার সময়, যে তার ফেজের মধ্যে অনেকগুলা দাগ পাওয়া যায়,
খামছানোর অনেকগুলা দাগ পাওয়া যায়। এমনকি সে পানিতেও, এই নোংরা পানিতেও অনেক হাবুডুবু খাইছে। সে আর কি বাঁচার মতো তার কোনো, সে খালি এইটুকুই বলছিল যে আমি আর কিছু বুঝতে পারি নাই, শুধু আমি পানিতে ইয়ে করতেছি, আমাকে কেউ খামচাচ্ছে, চুলকাচ্ছে আর কি, আমাকে মেরে ফেলবে এরকম একটা ভয় আমি পাইছি। আর আমি এই কাদার মধ্যে কিভাবে ঢুকলাম আমি আর এটা বলতে পারবো না। অলরাইট, সো এই ছিল ঘটনা। কিন্তু আজকে সময় মোটামুটি, থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য।